প্রশ্ন, আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের প্রার্থীরা নারী প্রশ্নকে কিভাবে ডিল করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক রাজনৈতিক দল, যেমন প্রধান অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী সহ অনেক 30টার মতো রাজনৈতিক দল কোনো প্রার্থী নারী প্রার্থী দেয় নাই। ফলে আবার আমরা এর আগে যখন দেখেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীরা অনেকে নারী ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন, অন্যরা ছিলেন। তো নারী প্রার্থী যদি না থাকে সেক্ষেত্রে নারী প্রশ্নটা পুরুষরা কিভাবে ডিল করবে, এটা একটা $1,000,000 কোয়েশ্চেন। আমাদের অর্ধেকেরও বেশি নারী। তো নারীদের নানান ব্যাপার আছে, তাদের কর্মসংস্থানের বিষয় আছে, শিক্ষায় তাদের অংশগ্রহণের বিষয় আছে। আর বিশেষ করে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আমরা তো একটা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে উগ্র ডানপন্থার একটা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ধর্মের নাম দিয়ে সবগুলো দিয়ে দেন, বোমগুলো একটু দিয়ে দেন। না না না, এটা নাহলে হচ্ছে না। এদের বাইকটা লাগবে। তো আমি যে প্রশ্নটা দিচ্ছি সেটা নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটু শুরু করছি। আমাদের এই গ্রিড রবিনে যে 10টা কোয়েশ্চেনের কথা প্রশ্ন আকারে দেওয়া আছে, সেখানে দেখা যাচ্ছে যে এটা 10টার মধ্যে আসলে 50টারও বেশি বিষয়ই চলে এসেছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস সেখানে মিস করে গেছেন, সেটা হচ্ছে নারী প্রশ্ন। নারী প্রশ্নকে আমাদের রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে আমাদের জামাত ইসলামী কিংবা আমার নিজের দল এনসিপি, অন্যান্য যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য রাজনৈতিক দলগুলো নারী প্রশ্নটাকে কিভাবে ডিল করছে, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি 30টার মতো রাজনৈতিক দল কোনো নারী প্রার্থী দেয় নাই। বিএনপি থেকে 9 জনের মতো নারী প্রার্থী আছে, এনসিপি থেকে বর্তমানে আছে 2 জনের মতো, সামনে হয়তো বাড়তে পারে, সামনে বাড়ার একটা সুযোগ আছে। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তো খুবই করুণ অবস্থা। নারীদের যদি রিপ্রেজেন্টেশনে রাজনৈতিক দলগুলোতে না থাকে, সেখানে যদি তাদের প্রার্থী না থাকে, তাহলে তার নারী প্রশ্নটা এভাবে আসবে না। নারীদের যে নানামুখী সমস্যা, আমাদের বাংলাদেশের অর্ধেকেরও বেশি নারী ভোটার আছেন, তাদের যে নানান সমস্যা, তাদের শিক্ষা ক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা কি হবে, এতদিন পর্যন্ত একভাবে এসেছে। নারী প্রধানমন্ত্রী থাকার কারণে নারীরা অনেকগুলো বেনিফিটও পেয়েছেন, কিন্তু সেই জায়গাগুলো ক্রমান্বয়ে হয়তো দুর্বল হয়ে আসবে কিনা সেটা ভাবার বিষয় আছে। আমাদের ইভেন যে সংসদ সদস্যরা এখন ইলেকশন করবে, সেখানে তারা নারী প্রশ্নটাকে কিভাবে ডিল করবে। যারা যে সমস্ত পুরুষ প্রার্থী আছেন, তারা যখন নারীদের কাছে ভোট চাইতে যাবেন, নারীদের জন্য তারা কি করবেন, সেই বিষয়টা নিয়ে আলাপ করার জরুরত রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে তারা যখন টিকিট পান, ইলেকশন করেন কোন একটা দলীয় প্রতীকে, সেটা ধানের শীষ হোক, দাড়িপাল্লা হোক, শাপলাকলি হোক, হাত টাকা হোক, লাঙ্গল হোক, যে প্রতীকে পান না কেন, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। অনেক ক্ষেত্রে দলীয় মানুষজন ভোট দেয়, অনেক ক্ষেত্রে সুইং ভোটার যারা আছেন তারা ভোট দেয় প্রার্থীকে দেখে। প্রার্থী কিভাবে তাদের সাথে কথাবার্তা বলছে, কি প্রমিস করছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যখন তারা দলীয় টিকিটে ইলেক্টেড হয়ে আসবেন, তার পরবর্তীতে তারা জনগণের থেকে কি বিচ্ছিন্ন হয়ে যাবেন, শুধুমাত্র দলীয় কার্যক্রমে অংশ নেবেন, জনগণকে প্রপার রিপ্রেজেন্ট করবেন কিনা, সেটা একটা চিন্তার বিষয় আছে। আমরা একটু সংক্ষিপ্ত শেষ করছি। জুলাই সনদের একটা বিষয় আছে যে গণপরিষদ মানে সংবিধান সংস্কার সভা যখন গঠিত হবে, আর্টিকেল 70 একটা অ্যামেন্ডমেন্ট আনার বিষয় আছে। সেই বিষয় সত্ত্বেও আমরা আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা দেখি, তারপরে এত আইনের সংশোধন আনা সত্ত্বেও দলের প্রধানের কাছে আবারও ক্ষমতা কুক্ষিগত হয়ে যেতে পারে। আবার ধরেন আমরা স্থানীয় সরকারের ক্ষেত্রে যে আমলাতন্ত্রের সাথে এমপিদের যে দূরত্বের কথা বলছি, অর্থনৈতিক উন্নয়ন বা স্থানীয় উন্নয়নে যাতে এমপিরা হস্তক্ষেপ না করে, কিন্তু আমাদের চিরাচরিত রীতি হচ্ছে জনগণ ভোট উন্নয়ন করার জন্য তার কাছে
আইন প্রণয়নটা হচ্ছে গৌণ বিষয়, প্রধান বিষয় হচ্ছে উন্নয়ন করা। আবার আমরা যদি সেটা আমলাতন্ত্রের কাছে ছেড়ে দিই, এমনি আমলাতন্ত্রের কাছে বাংলাদেশের রাজনীতি সহ এস্টাবলিশমেন্টের কাছে সবকিছু কুক্ষিগত থাকে। ফলে আমরা যদি বলি যে এমপিরা এক্ষেত্রে কিছু করতে পারবে না, সবকিছু আমলাতন্ত্রের কাছে ছেড়ে, তাহলে আরেকটা প্রশ্ন দেওয়া আসে, আমরা কি আমলাতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করে যাচ্ছে কিনা। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ফারুক হাসান, আপনাকে